যে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য বাবার সাথে দ্বন্দ্বে নেমেছিলেন, সেই সম্পর্ক তিনি নিজ হাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। বন্দুকের ভেতর থেকে বের হওয়া গুলি মানুষের শরীরে আঘাত করলে সেটি সময়ের সাথে সাথে চামড়ার আস্তরণে ঢাকা পড়ে, কিন্তু মানুষের মুখ থেকে বের হওয়া কথার বুলি তা মনে আঘাত করলে কখনো চামড়ার আস্তরণে ঢাকা পড়ে না। হেলাল সাহেবের কিছুক্ষণ আগের কথা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন নাসির সাহেব। নাসির সাহেবের এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেনে নিতে পারলেন না হেলাল সাহেব। রাগী গলায় চোখ মুখ অন্ধকার করে বললেন, আজ এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হ। তুই কি বুঝতে পারছিস না আমার কথা নাসির? তোকে বারংবার এই কথা বলতে হচ্ছে কেন? ইসরাত দাঁড়িয়েছিল নাসির সাহেবের পাশে। বাবাকে স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বুক ধড়ফড় করে উঠল ছোট মেয়েটার। কাঁদো কাঁদো চোখে বাবার দিকে তাকিয়ে হাত দিয়ে চেপে ধরল নাসির সাহেবের বড় হাতখানা। নাসির সাহেব ইসরাতের স্পর্শে কেঁপে উঠলেন। এতক্ষণ ধরে ধ্যানজ্ঞান হারিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছিলেন ভাইয়ের সামনে। অবিশ্বাস্য চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন নিষ্পলক। যে ভাইয়ের সাথে বড় হওয়া, যার হাত ধরে হাঁটতে যেতেন, যে উঠতে বললে উঠতেন, বসতে বললে বসতেন, সেই ভাই আজ তাকে আদেশ দিচ্ছে বাড়ি থেকে বের হওয়ার জন্য। পুরুষেরা কাঁদে না, কিন্তু সেদিন ইসরাত দেখেছিল তাদের বাবার জলে চিকচিক হয়ে যাওয়া চোখ। কান্না আটকানোর বৃথা চেষ্টা। আজমল আলী আর মেহেরুন্নেসা এসবের কোনো কিছুই জানতেন না। তারা রাতের খাবার খেয়ে শোয়ার পরপর এই ঘটনা। হেলাল সাহেবকে দমাতে এগিয়ে আসলেন সোহেদ সাহেব আর শোয়েব সাহেব। শোয়েব সাহেব অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, বড় ভাই, আপনি এ কি বলছেন? এত রাতে মেজ ভাই বাচ্চাদের নিয়ে কোথায় যাবেন? আপনি রুমে গিয়ে শুয়ে পড়ুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন। এখানে তো ভাইয়ের কোনো দোষ নেই। আব্বার কথাই তো এই বিয়ে। তাহলে আব্বাকে গিয়ে আপনি প্রশ্ন করুন। মেজ ভাই তো শুধু নিরপেক্ষ ছিলেন, না তিনি আব্বাকে উস্কে দিয়েছেন, না তিনি বলেছেন বিয়ে দেওয়ার কথা। আব্বা ভালো বুঝেছেন, তাই তিনি এই বিয়ে দিয়েছেন। সেখানে আপনি মেজ ভাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে পারবেন না, কারণ এই বাড়িতে যতটুকু আপনার টাকা আছে ততটুকু আব্বারও আছে। আপনি বড় হয়ে না বুঝলে কিভাবে হবে বলুন তো? শোয়েব সাহেবের এত কথায় টু শব্দ করলেন না হেলাল সাহেব। নিজের জায়গায় স্থির রইলেন। সোহেদ কিছু বলতে যাবেন, হেলাল সাহেব থামিয়ে দিলেন। চোখ ছোট ছোট করে পুরুষালী পুরু গলায় বললেন, আমি তোদের বড় না, তোমরা আমার বড়। আমার এই সিদ্ধান্তে কারোর সমস্যা হলে সেও বাড়ি থেকে নাসিরের সাথে বের হয়ে যেতে পারে। শোয়েব তোয়াক্কা করলেন না। রাগী গলায় মেজ ভাইয়ের হয়ে বলে দিলেন, আপনি ভুল করছেন বড় ভাই। সম্পর্ক রক্ষা করতে গিয়ে তা আরও ভেঙে দিচ্ছেন। আপনি যদি বড় হয়ে না বোঝেন, তাহলে আপনাকে বোঝানোর সাধ্যই আমার নেই। নাসির সাহেব নিজের অস্থিরতা লুকিয়ে নিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার যখন এই ইচ্ছা তাহলে তাই হবে। আগামীকাল আমি আমার স্ত্রী সন্তান নিয়ে চলে যাব। আজকে এই ঝড়ঝাপটার রাতটুকু আপনার বাসায় থাকতে দিন। এই আর্জি আপনার কাছে। আজকের জন্য এই বাড়ির ছাদ কেড়ে নেবেন না দয়া করে। নাসির সাহেবের কথা শেষ হওয়ার আগেই গটগট পায়ে চলে গেলেন হেলাল সাহেব। ভাইয়ের এই নির্লিপ্ততা মনে ভীষণ আঘাত হানল নাসির সাহেবের। ড্রয়িং রুমে বসে থেকে নিজ মনে শপথ নিলেন, এই জীবনে বেঁচে থাকতে এই বাড়ির সদর দরজার ভেতর পা মারাবেন না কোনো দিন। আল্লাহ যেন তারই শপথ চিরকাল স্থায়ী রাখার তৌফিক দেন। রান্নাঘরে ফুপিয়ে কান্না করছেন নাজনীন বেগম। পাশেই মুখ কালো করে দাঁড়িয়ে আছেন লিপি বেগম। পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলেন, কাঁদিস না মেজো, আমি কথা বলবো ওনার সাথে। ওনার এরকম সিদ্ধান্ত নেওয়ার মানেটা কি এখনো আমি বুঝতে পারছি না। লোকটা কি পাগল হয়ে গিয়েছে? লিপি বেগমের কথা শেষ হতেই নিরেট গলায় রান্নাঘরের বাহির থেকে নাসির সাহেব বললেন, আপনার কথা বলতে হবে না ভাবি।
বড় ভাইয়ের সিদ্ধান্ত আমি কখনোই ফেলে দিইনি, এইবারও ফেলবো না। নাজমিন, যাও গিয়ে কাপড় গুছিয়ে নাও। এই বাড়িতে যেন আমাদের কারোর একটা সুতাও না থাকে। নাজমিন বেগম এবার জোরালো শব্দে কেঁদে উঠলেন, সাথে কেঁদে উঠলেন ঝর্ণা ও রুহিণী। লিপি বেগম মুখ শক্ত করে বললেন, উনি বললেই তুমি চলে যাবে মেজো ভাই? এখানে ওনার যতটুকু ভাগ আছে ততটুকু তোমারও ভাগ আছে। নাসির সাহেব অনীহা নিয়ে চলে গেলেন। পরবর্তী কথা শোনার প্রয়োজন বোধ করলেন না। লিপি বেগম মাথায় হাত দিয়ে বসে গেলেন দেয়ালে পিঠ ঘেঁষে। মৃদু গলায় আওড়ালেন, বড় মিয়া তো বড় মিয়া, মেজো মিয়া সুবহান আল্লাহ। একজনের তুলনায় আরেকজনের রাগজেদ বেশি। চারিদিকে ঝিঝি পোকার ঝিঝি ডাক। বৃষ্টির তোড়ে গাছের ডাল মটমট করে ভাঙার শব্দ হচ্ছে। সেই সাথে উচ্চ শব্দে বজ্রপাত। কাছেই কোথাও বাজ পড়েছে। সেই শব্দে পুরো সৈয়দ বাড়ির ইটপাথর কেঁপে উঠল। জাইন একবার বন্ধ জানালার দিকে চিন্তিত চোখে তাকিয়ে খালি হাতে হাতড়ে হাতড়ে কিছুটা চুপি চুপি ইস্টাতের রুমে আসলো নাজমিন বেগমের খোঁজে। সেখানে ইস্টাতের মাথার পাশ ঘেঁষে চোখ বুজে বসেছিলেন নাজমিন বেগম। চোখ লেগে এসেছিল নাজমিন বেগমের। বিছানার হেডবোর্ডে মাথা লাগিয়ে একপাশে কাত হয়ে শুয়েছিলেন তিনি। ফিসফিস কণ্ঠে কারোর গলার আওয়াজ শুনে ঘুম থেকে ধরফর করে উঠে বসলেন। চোখের পাতা ঝাপটে নরম চোখে চারিদিকে তাকিয়ে খোঁজ করতে লাগলেন ডেকে ওঠা মানুষটাকে। শেষ হয়ে যাওয়া মোমবাতির শেষ আলোয় নাজমিন বেগম দেখতে পেলেন কিশোর বয়সে পদার্পণ করা এক বুঝদার কিশোর দাঁড়িয়ে আছে একপাশে কাচুমাচু ভঙ্গিতে। জাইনকে একপাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে টেনে নিয়ে এসে বসালেন নিজের পাশে। কোনো প্রশ্ন করলেন না, ঠিক সময়ের অপেক্ষা করলেন। যখন ঠিক সময় আসবে তখন জাইন নিজেই কথা বলা শুরু করবে। আর সেই ঠিক সময়ের অপেক্ষায় নাজমিন বেগম নির্লিপ্ত হয়ে বসে রইলেন জাইনের দিকে তাকিয়ে। টিকটিক করে সময় গড়ালো। ভারী শব্দে মোটা দেয়াল ঘড়িটা বেজে উঠল। নাজমিন বেগম শেষ হয়ে যাওয়া মোমবাতির শেষের অংশ চেপে ধরে ঘড়ির দিকে তুলে ধরলেন সময় দেখার জন্য। ঘড়ির মিনিটের কাঁটা 4:30 আটকে। মোমবাতি নামিয়ে নিয়ে রাখলেন টেবিলের উপর। আবারও নীরবতা নেমে আসলো তাদের দুজনের মধ্যে। দূরের মসজিদ থেকে ধীরে ধীরে ফজরের আজান আসতে শুরু করেছে। নাজমিন বেগমের মধ্যে এবার কিছুটা উদ্দীপনা দেখা গেল। এতক্ষণ চুপ করে বসে থাকা নাজমিন বেগম ছটফট করতে লাগলেন। জাইন চুপচাপ নাজমিন বেগমের উদ্দীপনা ছটফট করা লক্ষ্য করল। মসজিদে ফজরের আজান হতেই জাইন নিজের মুখ খুলল। মেজমা, মেজো বাবা কি ইস্টাতের নতুন করে আবার বিয়ে দিয়ে দেবে? কিশোরের এত উদ্দীপনা নিয়ে প্রশ্ন শুনে হাসলেন নাজমিন বেগম। গুছিয়ে রাখা চুলগুলো মাথায় হাত বুলিয়ে দিয়ে এলোমেলো করে দিলেন। জাইন নাজমিন বেগমের হাত নিজের মাথায় এক হাত দিয়ে চেপে রেখে চেয়ে রইল নাজমিন বেগমের দিকে, নিজের প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। নাজমিন বেগম মোলায়েম কণ্ঠে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার আমানত আল্লাহ নিজে তোমার কাছে পৌঁছে দেবেন ঠিক সময়ে। শুধু পড়াশোনায় মনোযোগী হও, অনেক বড় হও, যাতে যেদিন তুমি আমার মেয়েকে নিতে আসবে সেদিন আমি নির্বিঘ্নে তোমার কাছে আমার মেয়ে সঁপে দিতে পারি। বড় ভাইয়াকে নিয়ে আবার দেশে আসবে। সব কিছু ঠিক করবে তুমি। তোমার কাঁধেই বড় দায়িত্ব আমি তুলে দিলাম। আমার মান, আমার গুরুর, আমার ভরসা তুমি ভাঙবে না। আমি জানি জাইন, এমন হয়ে তৈরি হয়ে আসবে যাতে তোমার মেজো বাবা চাইলেও তোমাকে রিফিউজ না করতে পারে। মানুষ যাতে পদে পদে তোমার আচরণে মুগ্ধ হয়, আমি নিজেও যেন তার একজন হই। এখন যেমন আছো তার তুলনায় আরও বেশি বুঝদার হও বাবা। নাজমিন বেগম মাথায় হাত বুলিয়ে দিলেন জাইনের। জাইন ছলো ছলো চোখে নাজমিন বেগমের দিকে তাকিয়ে দুই হাতে জড়িয়ে ধরল। ভাঙা গলায় আওড়ালো, আপনাকে অনেক মিস করব। আমাকে নাকি ইস্টাতকে?
জাইন লজ্জা পেয়ে মুখ গুজল নাজমিন বেগমের বুকে। নাজমিন বেগম সস্নেহে পিঠে হাত বুলিয়ে দিলেন ছেলেটার। নতুন ভোরের ঝাপসা আলোয় দেখতে পেলেন তাদের চলে যাওয়ার দুঃখে কিশোর এক ছেলের ফুপিয়ে কান্না। দীর্ঘশ্বাস ফেলে এক হাতে পিঠে অন্য হাতে চুলে হাত বুলিয়ে দিলেন। ফিসফিস করে জাইনের উদ্দেশ্যে বললেন, তুমি নতুনভাবে এসো আমাদের জীবনে। আমি ইসরাতকে তোমার অপেক্ষায় শেষ বিকেলে সূর্যের শেষ আলোয় জানালার কাছে দাঁড় করিয়ে রাখব। আমাদের এই অপেক্ষা যেন দীর্ঘ না হয় জাইন, তুমি এসো, তাড়াতাড়ি চলে এসো। জাইন ঘুম বুজে আসা চোখ কোনো রকম খোলা রেখে আওড়ালো, আমি আপনাদের দীর্ঘ অপেক্ষা করাবো না মেজমা, খুব তাড়াতাড়ি আসবো। আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো এই বাড়িতে, সব ঠিক করে দেব আমি। বাবার এই মিথ্যে অহংকার অহমিকা একদিন ভাঙবে, তিনি নিজে লজ্জিত হবেন নিজের এই দোষে। লিপি বেগম মুখ বাজার করে বসে আছেন হেলাল সাহেবের পাশে। হেলাল সাহেব স্ত্রীর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন সামনের দিকে। কপালে গাঢ় ভাঁজ ফেলে চেয়ে রইলেন বাহিরের দিকে। ঝড়ের গতিতে গাছপালা হেলছে দুলছে এদিক সেদিক। সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুভূত হলো পিঠে মোলায়েম নারী হাতের স্পর্শ। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকালেন। লিপি বেগম মুখ দিয়ে আকার শব্দ বের করতেই হেলাল সাহেব ঠোঁটে তর্জনী আঙুল রেখে চুপ দেখালেন। স্বামীর কাছ থেকে কথা বলার অনুমতি না পেয়ে মাথা ঝুঁকিয়ে বসে রইলেন লিপি বেগম। ধীরে ধীরে সারাদিনের ক্লান্তি নেমে আসছে শরীরে। বিয়ে বিষয়ক কোনো প্রশ্ন করতে চাইলেন না স্বামীকে, কিন্তু মুখ দিয়ে সেই বের হয়ে আসলো বিয়ে বিষয়ক প্রশ্ন। স্বামীর পিঠে হাত বুলিয়ে মৃদু গলায় আওড়ালেন, আপনি বিয়েটা মেনে নিচ্ছেন না কেন? হেলাল সাহেব চোখ থেকে চিকন লেন্সের হাই পাওয়ারের চশমাটা খুলে রাখলেন পাশের মিনি টেবিলে। বালিশ বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে রেখে নিজেও আধশোয়া হয়ে শুয়ে পড়লেন। চোখের উপর ডান হাতের কবজি চেপে রেখে গম্ভীর স্বরে আদেশ করলেন, মোম নিভিয়ে দাও। অগত্যা লিপি বেগম নিভিয়ে দিলেন মোম। মোমের শিখা নিভে যেতেই ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেল পুরো কক্ষ। হেলাল সাহেব এবার নিজ থেকেই নিজের মনের কথাগুলো বলতে শুরু করলেন। আমার বন্ধু শাহেদ খানের কথা তো তুমি জানো, তার মেয়ের সাথে আমি জাইনের বিয়ে ঠিক করেছিলাম। এক প্রকার বলতে পারো ওয়াদাবদ্ধ হয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আব্বা বললেন জাইনের সাথে বিয়ে দেবেন ইসরাতের। আমি প্রথমে বিরোধিতা করলেও পরে ভাবলাম আচ্ছা মেনে নেওয়া যায়, কারণ আমি ভেবেছিলাম বন্ধুর সাথে করা ওয়াদা রক্ষা করব আরশের আরোর বিয়ের মাধ্যমে। তবে মাঝখান থেকে আবার আব্বা আমার না করাতে রেগে গিয়ে আরশের সাথে বিয়ে ঠিক করে দিলেন। লিপি বেগম আলো নিভানো থাকায় হাঁপ ছেড়ে বাঁচলেন। কান পেতে যে বিকেলে সব শুনে নিয়েছেন তা আলগোছে চেপে গেলেন নিজের মাঝে। জিজ্ঞাসা করলেন, এবার আপনি কি করবেন? হেলাল সাহেব এবার রহস্যময়ী হাসি দিলেন। অন্ধকারে স্ত্রীর দিকে স্থির চেয়ে থেকে বললেন, ওদের ডিভোর্স করিয়ে দেব। লিপি বেগম আঁতকে উঠলেন। মুখে এক হাত দিয়ে চেপে ধরে অবিশ্বাস্য গলায় শুধান, আপনি পাগল হয়েছেন? নিজের ওয়াদা রক্ষা করার জন্য বিয়ে ভেঙে দেবেন? আপনি না সন্ধ্যাবেলায় বলেছিলেন পরিবার ভেঙে যাবে, তাহলে এখন কি হবে? সম্পর্ক কি এভাবে জোড়া লাগবে? আপনার এরূপ কাজে তো সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এরকম অদ্ভুত চিন্তা আপনার মাথায় আসতে পারে আমি ভাবতেও পারিনি। হেলাল সাহেব নিজের আত্মঅহমিকা বজায় রেখে বললেন, অবশ্যই আসতে পারে। আমি আমার কথা রাখতে যত নিচে নামা যায় নামব, তবুও ডিভোর্স করাবো। লিপি বেগম দ্বিধা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। 17 বছরের এই সংসারে তিনি লোকটাকে বিন্দুমাত্র চিনতে পারেননি। এই মুহূর্তে গিয়ে তিনি উপলব্ধি করলেন। চিন্তিত গলায় বললেন, কিন্তু জাইন তো ডিভোর্স দেবে না ইসরাতকে। আমি কি তোমাকে সেটা বলেছি? জাইন কেন দিতে যাবে ডিভোর্স? আরশ দেবে। ছেলেটা আমার একটা কথাও ফেলে না।
এবারের আবদারও ফেলবে না। আপনি এরকম কেন করছেন? নুসরাতের কি হবে? ডিভোর্স দিলে তো মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। হেলাল সাহেব বিরক্তির শ্বাস ফেললেন। স্ত্রীর কপালে 2 আঙ্গুল দিয়ে টোকা দিয়ে রাশভারী গলায় আওড়ালেন, এটা কোনো বিয়ে ছিল না। পুতুল পুতুল খেলার মতো একটা খেলা ভাবো, আর আরশকে আমি নিজের মতো করে গড়ব। এখান থেকে যাওয়ার পরপরই এসবের স্মৃতি ওর মস্তিষ্ক থেকে বের করে দেব। তখন না হয় বিয়ে করে নেবে শাহেদের মেয়েকে। আর আমি তো আরশকে জীবনে কখনো আসতেও দেব না এই দেশে। আরশকে দেশে আসতে না দিলে নাসিরের মেয়ের সাথে ওর দেখাও হবে না, আর এই বিয়ে এমনিতেই ভেঙে যাবে। লিপি বেগম স্বামীর দিকে ঘৃণ্য দৃষ্টি দিলেন। অন্ধকারে যা উপলব্ধি করতে পারলেন না হেলাল সাহেব। উল্টো পাশ ফিরে শুয়ে পড়লেন লিপি বেগম। স্বামী নামক পুরুষটার প্রতি বিতৃষ্ণা তীব্রতর গতিতে বেড়ে যেতে লাগল। নিজের বিতৃষ্ণা লুকিয়ে শুধু মৃদু গলায় স্বামীকে সাবধান করলেন, উপরে একজন আছেন। আজকের বিয়েকে আপনি যেখানে অস্বীকার করছেন, সেখানে স্বয়ং আল্লাহ তার দরবারে কবুল করেছেন, আর তার ইচ্ছে হয়েছে বলেই এই বিয়ে হয়েছে। আপনি আমি কেউ নই যে এই বিয়ে ভেঙে দেব। এই ধরনের পাপে লিপ্ত হবেন না, আমি আপনাকে সাবধান করছি। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন তো, আরশের বিয়ে করতে কোনো সমস্যা হবে না, কারণ পুরুষদের 4টা বিয়ে জায়েজ। কিন্তু মেয়েটার কি হবে? না পারবে বিয়ে করতে, না পারবে কাউকে নিজের সাথে জড়াতে, আর না পারবে আপনার ছেলের কাছ থেকে ডিভোর্স নিতে। আপনি নিজের অহমিকা বজায় রাখার জন্য কতটা নিচে নেমে গিয়েছেন তা আপনি কল্পনা করতেও পারবেন না। লিপি বেগমের এত কথার একটা উত্তর করলেন না হেলাল সাহেব। লিপি বেগমের ইচ্ছে হলো একদলা থুতু স্বামীর মুখে ছুঁড়ে ফেলার, কিন্তু সেই সাহস তার নেই। চুপচাপ একপাশ ফিরে মটকা মেরে শুয়ে রইলেন ফজরের আজানের আগ পর্যন্ত। একেবারে ফজরের নামাজ শেষ করে 2 চোখ বুজলেন তিনি, পাড়ি জমালেন নিদ্রার দেশে। সারা রাত বৃষ্টির পর স্নিগ্ধ এক ভোরের শুরু হলো। পৃথিবী তখন ঠান্ডা বাতাসে তরতাজা। হাতের বাহুতে জোরালো ধাক্কায় চোখে হাত দিয়ে উঠে বসল নুসরাত। এক চোখ খুলে সামনে তাকিয়ে আবার বসে বসে ঝিমাতে লাগলো। আরশ কিছুক্ষণ বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের খড়খড়ে হাতে ট্যাপ ট্যাপ করে গালে থাপ্পড় মারল নুসরাতের। গালে হাতের স্পর্শ যখন জোরালো হলো, তখন চোখ 2 হাত দিয়ে ডলে সামনে তাকালো ঝিমানো নিয়ে। মুখে হাত রেখে হাই তুলে আড়মোড়া ভাঙল ছোট্ট মেয়েটা। আরশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে ভাঁজ ফেলল। সকাল সকাল আরশের মুখ দর্শন হতেই বিরক্তিতে কপালের মাঝ বরাবর ভাঁজ পড়ল। আপনা আপনি এক ভ্রু উপরের দিকে উঠে গেল, ঠোঁট বেঁকে গেল একপাশে। আরশ চুপচাপ দাঁড়িয়ে শুধু লক্ষ্য করল নুসরাতের বিকৃতি ঘটা মুখ, আর ধৈর্য রাখতে পারল না। নিজের গাম্ভীর্য ধরে রেখে বড় মানুষের মতো বলল, শুনলাম আজ নাকি তোরা চলে যাচ্ছিস। এই কথা বলতেই নুসরাতের চোখের সামনে ভেসে উঠল বাবার জলে চিকচিক করা চোখ। সে ঘুম থেকে উঠেছিল নিচতলায় যাওয়ার জন্য। প্রতিমধ্যে হেলাল সাহেবের অপমানমূলক বাক্য শুনে সে পর্দার আড়ালে লুকিয়ে পড়েছিল। তখন মেয়েটার কানে সব কথাই এসেছে। একবার উকি মেরেছিল রেলিং ধরে, তখন জলে চিকচিক করতে থাকা বাবার চোখ সে দেখতে পেয়েছে। বুকের ভেতর ধরফর করে কোথাও কিছু একটা ধূপ করে জ্বলে উঠল। চোখ মুখ কালো করে পা দিয়ে টাইলসের মধ্যে নখ দিয়ে খোঁচাতে লাগলো। আরশ এটাও লক্ষ্য করল খুব নিপুণভাবে। নুসরাতের রাগ সামলানোর চেষ্টা তার কাছে অসাধারণ লাগলো। ভ্রু চুলকে আরশ চুলগুলো ব্যাকব্রাশ করল। 2 হাত আড়াআড়ি বুকে বেঁধে ভাব নিয়ে দাঁড়িয়ে বলল, যা বলতে এসেছিলাম, তোর আর আমার তো গতকাল বিয়ে হয়েছে, আর আমাদের পরিচয়ও বেশি দিনের নয়। তোর সাথে আসলে কথা বলতে আমার ইন্টারেস্ট আসে না। যাই হোক, তো কয়েকটা অ্যাডভাইস দিতে আসলাম, যেহেতু আমি তোর স্বামী।
কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবি, কারণ আমি যখন দেশে আসব তখন যেন তোকে এরকম এসে পাই। অ্যাডভাইস নাম্বার 1, স্লিম হবি। মোটা মেয়ে আমার পছন্দ না। আর এখন তুই যে মোটা, দেখলে ইচ্ছে করে ফুটবল খেলি তোকে বল বানিয়ে। রোগা হবি, বুঝতে পারছিস? অ্যাডভাইস নাম্বার 2, তোর এই গায়ের রঙটা আসলে আমার পছন্দ না। সকালে দেখি তুই সাদা হয়ে যাস, দুপুরে দেখি লাল, গোসল করলে দেখি শ্যামলা, আর বিকেল হলে তুই কালো। গিরগিটির মতো রং পরিবর্তন করে তোর এই গায়ের বর্ণ। এখন তোর কাজ হলো ক্রিম মেখে কালো হবি, না হলে সাদা হবি, যে কোনো একটা হবি। অ্যাডভাইস নাম্বার 3, আমি দেশে আসি বা না আসি, মেজো বাবা যদি তোর বিয়ে দিতে চায় তুই বলবি আমি বিবাহিত মহিলা। আমার স্বামী আছে, সে প্রবাসে। সে আসলেও আমার স্বামী, না আসলেও আমার স্বামী। তার অপেক্ষা করে এই জীবন আমি কাটিয়ে দিতে চাই। তবুও বিয়ে নামক দ্বিতীয় সম্পর্কে জড়াবো না। অ্যাডভাইস নাম্বার 4, আমার স্মৃতিগুলো ভুলবি না। যদি ভুলে যাস তাহলে দেয়ালের সাথে দুটো বাড়ি দিবি মাথায়। তাহলে আবার তোর স্মৃতি চলে আসবে। আর আমাদের বিয়ের ডেটটা মনে রাখবি। প্রতি বছর এই দিনে আমাকে একটা করে মেসেজ লিখবি। নাম্বার তো আছেই তোর কাছে। অ্যাডভাইস নাম্বার 5, ছেলে বন্ধু বানাবি না। আর এই ফোলা ফোলা গালগুলো যেন এরকমই থাকে। তোর মুখের মধ্যে এই একটা জিনিস আমার পছন্দ, বুঝেছিস? চাইলে আরও একটু খেয়ে গাল ফোলাতে পারিস। অ্যাডভাইস নাম্বার 6, মেজো বাবার কাছ থেকে যত টাকা নিবি তার একটা লিস্ট রাখবি, যাতে ভবিষ্যতে যখন আমি আয় করব তখন মেজো বাবার সব টাকা তাকে ফিরিয়ে দিতে পারি। আর আমাকে একদম সাধারণ নিবি না। তোর সাথে একটা সিক্রেট শেয়ার করি। তুই তো এখন নিজের মানুষ। ওই দেশে না, আমার একটা গার্লফ্রেন্ড আছে, নাম ফ্লোরা। মেয়েটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আর গালগুলো এত গোলাপি যে কি বলবো তোকে। মেয়েটাকে দেখলে তুই দেখতেই থাকবি। সামনে দেখলে মন চাইবে দুই একটা চুমু টুমু খেয়ে ফেলতে। তাই বলে মনে করিস না আমি চুমু খেয়েছি। আমার মন চেয়েছিল, আমি নিজেকে বলেছি চুপ। অন্যের বইয়ের দিকে তাকাস, তোর চোখগুলো গেলে দেওয়া উচিত। ও আরেকটা কথা, মেয়েটাকে দেখলেই ইচ্ছে করে গাল টিপে দিতে। আরশের বকবক শুনে নুসরাত শব্দ করে শ্বাস ফেলল। 2 হাত দিয়ে কান চেপে ধরে চোখ উল্টে একটা শব্দ করল। গাল টিপে দিতে ইচ্ছে করে, গলা টিপে দিতে ইচ্ছে করে না। আরশ পকেটে হাত পুরে কান পেতে বলল, কি? আবার বল, ঠিক শুনতে পাইনি। কিছু না। আরশ নুসরাতের পাশ ঘেঁষে বসল সিঙ্গেল বেডে। আরাম করে বসে গলা খাকারি দিয়ে নিজের গলা পরিষ্কার করে নিয়ে আওড়ায়, আচ্ছা, ফ্লোরার কথা অন্য একদিন বলবো, আজ থাক। তোকে অ্যাডভাইসগুলো আগে দিয়ে দেই। অ্যাডভাইস নাম্বার 7, লম্বা বেশি হবি না। 5 ফুট 2-3 হলে চলবে, বা 4 ফুট 11 ইঞ্চি হলেও চলবে। আমার আবার লম্বা মেয়ে পছন্দ নয়, খাটো হবি। এখন তো খাটো, আমার পেটে এসে পড়িস। যখন আমাদের অনেক বছর পর দেখা হবে তখন যেন তুই আমার মুখোমুখি হলে আমার পেটে এসেই পড়িস। আর আমি ঝুঁকে তোর দিকে তাকাতেই যেন বুঝে যাই ওইটা তুই, কালিয়ানি মসি, যেই কালীকে আমি দীর্ঘ কয়েক বছর আগে বিয়ে করেছি। অ্যাডভাইস নাম্বার 8, কিউট হবি না। আর ন্যাকা তো একদমই হবি না। মানুষের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবি, মারামারি করবি। যদি পারিস তো কোপাকুপি শিখিস, ভবিষ্যতে কাজে লাগবে। ঝগড়াতে নিজের দোষ যদি থাকে তবুও মানবি না। বলবি, এহ, আমার দোষ না, এটা আপনার দোষ। অ্যাডভাইস নাম্বার 9, ফ্ল্যাট জুতা পরবি। ওই যে কি বলে, স্লিপার না, ওই সব। মেকআপ করবি না, কাপড় পুরনো ছিটাফাটা পরবি, যাতে মানুষ দেখলে বলে তুই ওই বাড়ির কাজের বেটি। অ্যাডভাইস নাম্বার 10, লাফালাফি করবি বেশি করে। ওড়না পরবি, আমার দেওয়া সব অ্যাডভাইস অক্ষরে অক্ষরে মানবি।
আর বিশেষ করে দ্বিতীয় বিয়ে করবি না। এরকম কোনো প্রপোজাল আসলেই রিজেক্ট করবি। আমার অপেক্ষায় থাকবি। 20 বছর 30 বছর পর আমি না আসলেও আমার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকবি। তবুও দ্বিতীয় বিয়ে করবি না। আমার কানে যদি বিয়ে বিষয়ে কোনো কিছু আসে তাহলে ওখান থেকে বসে তোকে বটি দিয়ে কোপ মারব, নয়তো বটি তোর মুখের উপর ছুঁড়ে মারব, যাতে তোর মুখের নকশা বদলে গিয়ে বিয়ের শখ আজীবনের জন্য ঘুচে যায়। আমি কিন্তু নিজের অধিকারের বিষয়ে খুবই সেনসিটিভ। যা আমার তা পিওর আমারই থাকবে। অন্য কেউ এতে নজর দেবে না, আর তুইও অন্য কাউকে নজর দিবি না। সেকেন্ড হ্যান্ড মাল আমি ঘৃণা করি, আর সংসার জীবনে সেকেন্ড হ্যান্ড মাল নিয়ে সংসার করব কীরকম হয়ে যায় না? তাই একদম বেশি বেশি উড়বি না। ওখানে বসে ডানা কেটে ছাঁটাই করে দেব, তারপর ভালো করে উড়বি আর গাইবি। পাঞ্চি বানু উঠতি ফিরু মাস্তি গাগান মে। নুসরাত বিরক্তি নিয়ে আরশের বক্তৃতা চুপচাপ গিলল। অতপর আরশের জ্ঞান দেওয়া শেষ হওয়ার পর সে বলল, এবার আমি বলি। আরশ চুপ করে বসল, মাথা নাড়িয়ে ইশারা করল কথা বলার জন্য। নুসরাত 2 হাত কোলের উপর রেখে আরশের দিকে এক পলক তাকিয়ে বলে, এত এত আপনার বিরক্তিকর বাধ্যবাধকতা আমি শুনলাম। এবার আমার কথা আপনি শুনুন। এই যে আপনার চুলগুলো আমার মোটেও পছন্দ না। দেখলেই ইচ্ছে করে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। তার আগে আপনাকে আমার আগাগোড়া একদমই পছন্দ না। তাই আপনার গরু মার্কা অ্যাডভাইস শুনতে আমার বইই গেছে। আরশ চোয়াল শক্ত করে চেয়ে রইল নুসরাতের দিকে। নুসরাত অধর এলিয়ে হেসে বিছানা থেকে নেমে যেতে নেবে আরশ হাত চেপে ধরে দাঁড় করালো। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, নুসরাত, একদম বেশি কথা বলবি না। যা বলেছি তা চুপচাপ শুনবি। আর ওড়াউড়ি তো একদম না। নো নেভার। যেটা আমার সেটা আমার। তাদের কারোর ভাগ আমি পছন্দ করি না। আর যদি এরকম কোনো কিছু শুনি তাহলে একদম জানে মেরে ফেলব। গট ইট? নুসরাত হাত ছাড়িয়ে নিয়ে চোখ উল্টে নিল, মুখ বাঁকিয়ে ব্যঙ্গাত্মক গলায় আওড়ালো, যেটা আমার সেটা আমার। তাতে কারোর ভাগ আমি পছন্দ করি না। আর যদি এরকম কোনো কিছু শুনি তাহলে একদম জানে মেরে ফেলব। গট ইট?